অনেক দিন ধরে গুরুতর অসুস্থ থাকার কারণে আপনাদের জন্য নতুন কোনো বই পড়ে শোনাতে পারিনি এতদিন। তবে আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এক গভীর ষড়যন্ত্র, রক্তাক্ত ইতিহাস ও জাতীয় ট্র্যাজেডির কাহিনী। পিলখানায় হত্যাকাণ্ড, টার্গেট বাংলাদেশ। লেখক মোহাম্মদ জয়নাল আবেদিন। এই বইয়ে তুলে ধরেছেন 2009 সালের সেই বিভীষিকাময় পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা, যার রেশ এখনও আমাদের ইতিহাসে গভীরভাবে বিদ্ধ। আজ শুনবেন এই বইয়ের প্রথম পর্ব। যদি পুরো বইটি শুনতে চান তাহলে এখনই বই কথা কয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন পরবর্তী পর্বের নোটিফিকেশন মিস না করেন। চলুন শুরু করা যাক আজকের পাঠ। এই বইটিতে থাকছে মোট 4টি অধ্যায়। প্রথম অধ্যায় বাংলাদেশ ভারত সম্পর্ক, দ্বিতীয় অধ্যায় আমাদের সীমান্ত, তৃতীয় অধ্যায় আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাপনা, চতুর্থ এবং শেষ অধ্যায় যেটা খুব গুরুত্বপূর্ণ, এর নাম ব্যাপক গণহত্যা। আজ শুরু করব এর প্রথম অধ্যায় দিয়ে, বাংলাদেশ ভারত সম্পর্ক। এই অধ্যায়ে আপনারা জানতে পারবেন তিক্ত অতীত, বিষময় সহযোগিতা, বাংলাদেশ বিরোধী কার্যক্রম, ভারতের বাংলাদেশ ভীতি। তাহলে চলুন শুরু করা যাক। তিক্ত অতীত। ঐতিহাসিক ঘটনাবলী ও দালিলিক প্রমাণাদি সাক্ষ্য দেয় যে স্থানীয় হিন্দুরা, বিশেষত পলাশী যুদ্ধের পর থেকে শতাব্দীর পর শতাব্দী একান্ত প্রতিবেশী হিসেবে সহাবস্থানকারী মুসলমানদের ওপর প্রাধান্য বিস্তার ও কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিশ্বাসঘাতকতার ও দেশদ্রোহিতামূলক নীতি গ্রহণ করে। পলাশী যুদ্ধে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়কে হিন্দু ধনিক শ্রেণী ও বুদ্ধিজীবীরা তাদের সৌভাগ্যের প্রবেশদ্বার হিসেবে স্বাগত জানায়। ইংরেজদের বশ্যতা মেনে নিয়ে পরাধীনতার শৃঙ্খল পড়তে তাদের বিবেকে লাগেনি। এ বিষয়টি মূল্যায়ন করে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার মন্তব্য করেছেন, বাংলাদেশের তৎকালীন ব্রিটিশ বাংলার জনসাধারণ বিদ্রোহী সিপাহীদের প্রতি কোনো সহানুভূতি দেখায় নাই। তৎকালীন শিক্ষিত সমাজ ইহাকে কোনো জাতীয় অভ্যুত্থান বা ইংরেজদের বিরুদ্ধে মুক্তি সংগ্রাম বলে মনে করে নাই। সে যুগের প্রখ্যাত কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকায় 1857 সালের 20 জুন তারিখে প্রকাশিত মন্তব্যে বলা হয়, কয়েক দল অধার্মিক, অবাধ্য, অকৃতজ্ঞ, হিতাহিত বিবেচনাবিহীন এতদ্দেশী সেনা অধার্মিকতা প্রকাশ পূর্বক রাজবিদ্রোহী হওয়াতে রাজ্যবাসী শান্ত স্বভাব অধন সধন প্রজামাত্রেই দিবারাত্র জগদীশ্বরের নিকট এই প্রার্থনা করিতেছেন, এই দণ্ডেই হিন্দুস্থানে পূর্ববৎ শান্তি স্থাপিত হউক। হে বিঘ্নহর, তুমি সমুদয় বিঘ্নহর, সকল উপদ্রব নিবারণ করে, যাহারা গোপনে অথবা প্রকাশ্যরূপে এই বিষমতর অনিষ্ট ঘটনার ঘটক হইয়া উল্লেখিত জ্ঞানান্ধ সেনাগণকে কুচক্রের দ্বারা কুপরামর্শ প্রদান করিয়াছে ও করিতেছেন, তাহাদিগে দণ্ড দান করো। তাহারা অবিলম্বেই আপনার অপরাধ বৃক্ষের ফল ভোগ করুক। ব্রিটিশদের মতো একটা পরাশক্তির পক্ষে এর চেয়ে বড় ধরনের দালালি আর কি হতে পারে? এখানেই শেষ নয়। সে আমলের কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী মহলের মন মানসিকতার প্রতিধ্বনি করে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত আরও লিখলেন, এই রাজিত রামরাজ্যের ন্যায় সুখের রাজত্ব হইয়াছে। আমরা যথার্থ রূপ স্বাধীনতা সহযোগে পদ, মন্ত্রবিদ্যা এবং ধর্ম কর্মাদি সকল প্রকার সাংসারিক সুখে সুখী হইয়াছি। কোনো বিষয়েই ক্লেশের লেশ মাত্র জানিতে পারি না। জননীর নিকট পুত্রেরা লালিত পালিত হইয়া যদ্রূপ উৎসাহে ও সাহসে অভিপ্রায় ব্যক্ত করিয়া অন্তকরণে কৃতার্থ করেন, আমরাও অবিকল সেই রূপে পৃথিবীশ্বরী ইংলণ্ডেশ্বরী জননীর নিকটে পুত্রের ন্যায় প্রতিপালিত হইয়া সর্বমতে চরিতার্থ হইতেছি। একই দিনে 20 জুন 1857 পণ্ডিত গৌরী শঙ্কর ভট্টাচার্য সম্পাদিত এবং কলকাতা থেকে প্রকাশিত সংবাদ ভাস্কর পত্রিকার মন্তব্য আরও ভয়াবহ, চাঞ্চল্যকর ও লজ্জাকর। সম্পাদক পণ্ডিত গৌরী শঙ্কর লিখেছেন,
হে পাঠক সকল, ঊর্ধ্বব বাহু হইয়া পরমেশ্বরকে ধন্যবাদ দিয়া জয় ধ্বনি করিতে করিতে নৃত্য কর। আমাদিগের প্রধান সেনাপতি মহাশয় সসজ্জ হইয়া দিল্লী প্রদেশে প্রবেশ করিয়াছেন। শত্রুদিগের মোর্চা শিবিরাদি ছিন্ন ভিন্ন করিয়া দিয়াছেন। তাহারা বাহিরে যুদ্ধে আসিয়াছিল, আমাদের তোপ মুখে অসংখ্য লোক নিহত হইয়াছে। রাজসৈন্যরা ন্যূনাধিক 40 তোপ শিবিরাদি কারিয়া লইয়াছেন। হতাবশিষ্ট পাপিষ্ঠারা দুর্গ প্রবিষ্ট হইয়া কপাট রুদ্ধ করিয়াছে। আমাদের সৈন্যরা দিল্লির প্রাচীরে উঠিয়া নৃত্য করিতেছে। এছাড়া তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এবং বাঙালি ব্যক্তিত্বদের মধ্যে কিশোরী চাঁদ মিত্র, শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়, হরিশচন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ প্রকাশ্যেই মন্তব্য করেছেন যে সিপাহী বিদ্রোহ হচ্ছে সিপাহীদের ব্যাপার এবং এর সঙ্গে জনসাধারণের কোনোই সম্পর্ক নেই। আশ্চর্যের বিষয় এই যে 19বিংশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী মহলের কেউই, এমনকি পরোক্ষভাবেও, সিপাহী বিদ্রোহের পক্ষে কোনো কথা বলেননি। আধুনিক যুগের ভাষায় এদের হিন্দু রাজাকার নামে আখ্যায়িত করা যায়। হিন্দুদের এভাবে পরাধীনতা বরণ এবং পরবর্তীকালে উপমহাদেশে কোম্পানি ও ব্রিটিশ উপনিবেশিক শাসন বিস্তৃত, সুদৃঢ় ও প্রলম্বিতকরণে হিন্দুদের দেশদ্রোহিতামূলক নির্লজ্জ ভূমিকা মূলত মুসলিম বিদ্বেষী জজবা থেকে উৎসারিত। ফলে উপমহাদেশের মুসলমানদেরকে দুই শত্রুর বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছে: বিদেশি শাসক ইংরেজ এবং তাদের দালাল স্বদেশী হিন্দু। উপমহাদেশে ব্রিটিশ শাসন উৎখাতের উদ্দেশ্যে মুসলমানদের পরিচালিত সব আন্দোলন, প্রতিরোধ ও লড়াইকে হিন্দুরা তাদের স্বার্থ ও কর্তৃত্বের পরিপন্থী হিসেবে বিবেচনা করে সেগুলো ব্যর্থ করে ব্রিটিশ শাসন প্রলম্বিত করতে যারপরনাই চেষ্টা চালায়। ফলে মুসলমানরা শাসক ব্রিটিশ এবং তাদের এদেশীয় চর দালাল হিন্দুদের হাতে চরমভাবে নিগৃহীত হয়। যদিও এই হিন্দুরাই সমগ্র মুসলিম শাসনামলে সর্বোচ্চ সুবিধাধি ভোগ করে। ব্রিটিশ শাসকদের আনুকূল্য প্রাপ্ত হিন্দুদের মনস্তত্ত্বে মুসলিম বিরোধী এমন অনুভূতি ও ধারণা সৃষ্টি হয় যে মুসলমানরা হিন্দুদের তুলনায় হীনতর ও নিকৃষ্টতর। সুতরাং মুসলমানরা হিন্দুদের সমপঙ্কতীয় নয় বিধায় তারা হিন্দুদের মতোই সম সুযোগ সুবিধা ও অধিকার ভোগ করার অধিকার পেতে পারে না। তাদের অনেকে দাবি করে মুসলমানরা হিন্দুদের মধ্যে সর্বনিম্ন বর্ণের শূদ্রদের চেয়েও নীচ ও অপবিত্র। সুতরাং মুসলমানদেরকে অবশ্যই পুনরায় হিন্দু ধর্মে দীক্ষিত হতে হবে কিংবা আরব ভূমিতে ফেরত যেতে হবে, যেখানে তাদের ধর্মের আবির্ভাব ঘটে এবং যে স্থান থেকে মুসলমানরা কালক্রমে ভারতে আসে। এমনকি তথাকথিত উদার হিন্দু এবং বুদ্ধিজীবীরা তাদের ব্রিটিশ প্রভুদের সহযোগিতায় মুসলমানদেরকে সার্বিক সুবিধা হতে বঞ্চিত রেখে কোণঠাসা করে রাখে। অধিকার বঞ্চিত মুসলিম সমাজ ব্রিটিশ সরকার তো বটেই, হিন্দুদের হাতে নানাভাবে লাঞ্ছিত ও অপমানিত হয়। অন্যদিকে মুসলমানদের স্বার্থের অনুকূলে কালে ভদ্রে ব্রিটিশ সরকার কোনো পদক্ষেপ নিলে হিন্দুরা সাথে সাথে প্রতিহত করতে মাঠে নামে। এমনকি ব্রিটিশদের পৃষ্ঠপোষকতায় ব্রিটিশ স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত নিখিল ভারত জাতীয় কংগ্রেসের হিন্দু নেতৃবৃন্দর মুখে নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ ও উদার হিসেবে দাবি করলেও বাস্তবে তারা ছিল কট্টর সাম্প্রদায়িক ও ধর্মান্ধ। তারাও তাদের পূর্বসূরিদের মতো বিশ্বাস করত যে ব্রিটিশ শাসনের অবসানের পরেও অবিভক্ত অখণ্ড স্বাধীন ভারতে মুসলমানরা কোনো ক্ষেত্রেই হিন্দুদের মতো সম অধিকার পাওয়া উচিত নয়। অবশ্য হিন্দু নেতৃত্ব ও নীতি নির্ধারকদের এ অমূলক আপোষহীন নীতি মুসলমানদের পৃথক আবাসভূমি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উপলব্ধিতে সাহায্য করে। হিন্দুরা উপমহাদেশ বিভক্তির মুসলিম দাবির তীব্র বিরোধিতা করে ব্রিটিশ শাসন অবলব্ধির পরও অখণ্ড ভারত প্রতিষ্ঠার দাবি ও যুক্তিতে অনড় থাকে। বহু মুসলিম নেতা, এমনকি হিন্দুদের ভাষায় হিন্দু মুসলিম সংহতির ঐক্যের দূত কায়েদি আজম মোহাম্মদ আলী জিন্নাও হিন্দু মুসলিমদের সম অধিকারের ভিত্তিতে ভারতকে অখণ্ড রাখতে আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু হিন্দু নেতৃবৃন্দ, বিশেষত গান্ধী, নেহেরু, প্যাটেল, কৃপালিনী প্রমুখ তাদের মুসলিম বিদ্বেষী সাম্প্রদায়িক মানসিকতা ও পরিকল্পনার ঊর্ধ্বে উঠতে পারেনি বিধায় তারা জিন্নার হিন্দু মুসলিমের সমানাধিকার ভিত্তিক অখণ্ড ভারত প্রতিষ্ঠার দাবি মেনে নেয়নি।
এই অবস্থায় মুসলমানদের জন্য পৃথক আবাসভূমি প্রতিষ্ঠার আন্দোলন ছাড়া মুসলমানদের সামনে অন্য কোনো বিকল্প ছিল না। হিন্দুদের সার্বিক বিরোধিতা সত্ত্বেও মুসলমানদের জন্য পৃথক আবাসভূমি প্রতিষ্ঠা অবশ্যম্ভাবী হয়ে উঠলে তৎকালীন হিন্দু নীতি নির্ধারকরা তাদের ইচ্ছার বিরুদ্ধে সাময়িক ব্যবস্থা হিসেবে পূর্ব বাংলা, পশ্চিম পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের সমন্বয়ে পাকিস্তান সৃষ্টির দাবি মেনে নেয়। এখানে উল্লেখ্য যে তারা ভারত পাকিস্তানের বাইরে পৃথক অখণ্ড স্বাধীন বাংলা প্রতিষ্ঠার দাবি কেবল প্রত্যাখ্যানই করেনি, বরং উপমহাদেশ ভাগ করে পৃথক মুসলিম আবাসভূমি প্রতিষ্ঠার শর্ত হিসেবে বাংলা ও পাঞ্জাবের বিভক্তি আবশ্যিক হিসেবে জুড়ে দেয়। উল্লেখ্য যে 1947 সালে হিন্দুরা বাংলা বিভক্তির পক্ষে জোরালো আন্দোলন, এমনকি কলিকাতায় হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার সূত্রপাত ঘটালেও 1905 সনে এদেরই পূর্বসূরীরা তৎকালীন বাংলাদেশ ভাগ করে আসাম ও পূর্ববঙ্গের সমন্বয়ে ঢাকাকে রাজধানী করে নতুন প্রদেশ গঠনের বিরুদ্ধে তীব্র আন্দোলন, অসহযোগ ও মুসলিম বিরোধী দাঙ্গায় লিপ্ত হয়। এ স্ববিরোধিতার মূল কারণ তাদের ধারণা মতে 1905 সনে বাংলা বিভক্ত হলে আর 1947 সনে বাংলা অবিভক্ত থাকলে মুসলমানরাই উপকৃত আর হিন্দুরা ক্ষতিগ্রস্ত হতো। স্মরণযোগ্য যে সমুদয় হিন্দু নেতৃবৃন্দ, বিশেষত গান্ধী ও নেহেরু, পাকিস্তান সৃষ্টি মেনে নিলেও সর্বদা অবিভক্ত ঐক্যবদ্ধ ভারতের স্বপ্ন দেখেছেন এবং সে লক্ষ্যে পৌঁছার জন্য কাজ করেছেন। 23 মে 1947 সনে নেহেরু তৎকালীন ত্রিপুরার কংগ্রেস দলীয় জেলা সভাপতি আশরাফ উদ্দিন চৌধুরীকে লেখা এক চিঠিতে পাকিস্তান সৃষ্টির শর্ত হিসেবে বাংলা ও পাঞ্জাব বিভক্তির মূল রহস্য তুলে ধরেন। নেহেরু লিখেছেন, কংগ্রেস ভারতীয় ইউনিয়নের জন্য লড়েছে এবং এখনও সে লক্ষ্যে লড়ে যাচ্ছে, কিন্তু আমরা ইতপূর্বে বলেছিলাম আমরা কোনো অংশকেই তাদের ইচ্ছের বিরুদ্ধে যেতে বাধ্য করছি না। যদি তা দুর্ভাগ্যক্রমে বিভক্তি ঘটায় আমরা তা মেনে নেব, কিন্তু সে বিভক্তি আবশ্যিকভাবে বাংলা ও পাঞ্জাবের বিভক্তিকেও বোঝাবে। উহাই হল একমাত্র পন্থা যার মাধ্যমে তেমন বিভক্তি ব্যতিরেকে আমরা সরাসরি অখণ্ড ভারত পেয়ে যাই, তবে তা অবশ্যই হবে অতীব অভিনন্দনযোগ্য। ল্যাবি কলিন এবং ডমিনিক ল্যাম্পিয়ার তাদের মাউন্ট ব্যাটেন অ্যান্ড দ্য পার্টিশন অফ ইন্ডিয়া শীর্ষক গ্রন্থে মাউন্ট ব্যাটেনের বক্তব্য এভাবে উল্লেখ করেছেন যে নেহেরু স্বাধীন অবিভক্ত বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে হিন্দু মহাসভার আপত্তির প্রতি সমর্থন দিয়েছিলেন। দুই লেখকই যৌথভাবে রচিত তাদের গ্রন্থে মাউন্ট ব্যাটেনের বক্তব্যকে এভাবে উল্লেখ করেছেন। পণ্ডিত নেহেরু বলেছেন, বাংলা স্বাধীন রাষ্ট্র হোক তাতে তিনি একমত হবেন না। তার মতে পূর্ব বাংলা পাকিস্তানের জন্য চরম বিব্রতকর হবে। বিনা প্রমাণেই তিনি মনে করতেন পূর্ববঙ্গ আজ হোক কাল হোক ভারতে পুনঃ সংযুক্ত হতে বাধ্য। উপমহাদেশ বিভক্তির অব্যবহতি পরে 1947 সনে কংগ্রেসের তৎকালীন সভাপতি আচার্য কৃপালিনীর মন্তব্য, না কংগ্রেস না জাতি ঐক্যবদ্ধ ভারতের দাবি পরিত্যাগ করেছে। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল 1947 সনেই তাদের স্বপ্নের পুনরাবৃত্তি করে বলেছেন, আজ হোক কাল হোক আমরা আমাদের জাতির প্রতি সাধারণ আনুগত্যতার মাধ্যমে পুনরায় ঐক্যবদ্ধ হব। উপরে উল্লিখিত এবং অন্যান্য হিন্দু নেতৃবৃন্দের একই ধরনের অসংখ্য বক্তব্য, বিবৃতি বাংলাদেশের পৃথক স্বাধীন সার্বভৌম অস্তিত্বকে অস্বীকার করে। অখণ্ড ভারত কিংবা কল্পিত রাম রাজ্যের গোপনীয় কথিত মানচিত্রে বাংলাদেশ নামক কোনো পৃথক রাষ্ট্রের অস্তিত্ব নেই। ঐতিহাসিকভাবে হিন্দুরা, বিশেষত বাংলাভাষী হিন্দুরা বাংলাভাষী মুসলমানদেরকে তাদের জানি দুশ্মন মনে করে এবং এরা বাংলাভাষী মুসলমানদেরকে কখনোই বাঙালি বলে স্বীকার করে না। তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপায়িত করার জন্য ভারতীয় নীতি নির্ধারকরা ইন্ডিয়া ডক্ট্রিন, গুজরাল ডক্ট্রিন, গ্রেটার ইন্ডিয়া থিওরি, রিজারেকশন অফ ইন্ডিয়া প্রভৃতির উদ্ভাবন করে। দক্ষিণ এশিয়াঞ্চলের আফগানিস্তান হতে মায়ানমার পর্যন্ত সব স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করে ভারতীয় নেতৃত্ব 1947 হতে তাদের স্বপ্ন ও কল্পিত অখণ্ড ভারত তত্ত্ব বাস্তবায়নের জন্য অবিচল নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।
1971 সনে ভারতের পৃষ্ঠপোষকতায় পাকিস্তানের বিভক্তিকে ভারতীয় নীতি নির্ধারকরা অখণ্ড ভারত প্রতিষ্ঠার পথে ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচনা করেন। বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা প্রভৃতি দেশে চলমান বিবদমান সংকট ও সমস্যা অখণ্ড ভারত প্রতিষ্ঠার লক্ষ্যে নয়াদিল্লি কর্তৃক উদ্ভাবিত ও প্রযোজিত চক্রান্তের প্রতিফলন বিশেষ। গত 38 বছর 1971 থেকে 2009 ধরে ভারত পরোক্ষ ও প্রত্যক্ষভাবে আমাদেরকে ভারতের সাথে একীভূত হবার পরামর্শ দিয়ে আসছে। 1994 সনে বাংলাদেশে তথাকথিত পঙ্গু অর্থনীতি এবং অস্থিরতার ওপর প্রকাশিত এক দীর্ঘ নিবন্ধে নির্লজ্জভাবে নিম্নোক্ত পরামর্শ দেয়া হয়েছে। নির্মম সত্য ও বাস্তবতাকে অনুসরণ করে বাংলাদেশের জনগণের উচিত ভারতের সাথে মিশে যাবার দাবি তোলা। এর আগে 1992 সনের 28 ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার বিষয়ে এক সেমিনারে একই পরামর্শের পুনরাবৃত্তি করে কংগ্রেস নেতা এবং কলকাতার দৈনিক আজকালের তৎকালীন সম্পাদক মায়ারাম সার্জন বলেন, যদি ইউরোপ ঐক্যবদ্ধ হতে পারে তবে আমরা কেন 1947 পূর্ব ভারতে ফিরে যেতে পারি না। ভারতীয় নেতৃত্বের বিশ্বাস দক্ষিণ এশিয়া একটি কৌশলগত একক যা ভারতের স্বার্থ ও প্রয়োজন অনুযায়ী পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে। ভারতীয়রা অযৌক্তিক ধারণার ওপর ভিত্তি করে মনে করছে যে ভারতের জাতীয় স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ করে এই অঞ্চলের জন্য নীতি ও কর্মপ্রণালী প্রণয়নের অধিকার ও কর্তৃত্ব ভারতের রয়েছে। তাদের কেউ কেউ এমনও ভাবেন যে ভারতের স্বার্থের জন্য ক্ষতিকর এমন যে কোনো দেশ আক্রমণের অধিকার ভারতের রয়েছে। যে কোনো ধরনের সংকট হতে শেখ হাসিনাকে রক্ষা করার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির প্রকাশ্যে ঘোষণা এ ধরনের তত্ত্ব বাস্তবায়নে দৃঢ়তার বহিঃপ্রকাশ বিশেষ। ভারতীয় নেতৃবৃন্দের সুনির্দিষ্ট নীতি হল বাংলাদেশকে সমস্যার পর সমস্যায় জড়িয়ে ফেলা। তারা কখনো বন্ধুসুলভ প্রতিবেশী হতে চায়নি। সদয় উদার প্রতিবেশীর ভূমিকা পালন এবং স্বচ্ছ ব্যবসা বাণিজ্যের উৎসাহ প্রদানের পরিবর্তে দুদেশের মধ্যে অনাহুত বিরোধ সৃষ্টি করে সম্ভাব্য সব ক্ষেত্রে আমাদের বিপদাপন্ন অবস্থায় ফেলেছে। ভারত বারংবার আন্তর্জাতিক নীতিমালা ও ন্যায়নীতি লঙ্ঘন করে মরুকরণ সহ বাংলাদেশের বিবিধ বিরূপ প্রতিক্রিয়ার কথা বিবেচনায় না এনে আন্তর্জাতিক নদীসমূহের উজানে অসংখ্য বাঁধ নির্মাণ করেছে। ভারত সরকার বাংলাদেশে ফেন্সিডিল ও অন্যান্য মাদক দ্রব্যের মরণাত্মক প্রতিক্রিয়া কেমন ভয়াবহ হবে তা অনুভব করে একেবারে জ্ঞাতসারে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে ফেন্সিডিল ও অন্যান্য মাদক দ্রব্যের অসংখ্য কারখানা স্থাপন করেছে। বিএসএফ কিছু সংখ্যক অসৎ বিডিআর সদস্য এবং চোরাচালানিদের সহযোগিতায় বাংলাদেশে ফেন্সিডিল এবং অন্যান্য নেশা জাতীয় দ্রব্যের এজেন্ট ও বাহকদের মাধ্যমে এগুলো বাংলাদেশে ঠেলে দিচ্ছে। বাংলাদেশ ভারতের বহুমুখী আগ্রাসী নীতির শিকার। পিলখানায় সংঘটিত বিপর্যয় সে আগ্রাসী চক্রান্তের প্রতিফলন। ভারতীয় নাগরিক অরবিন্দ দয়াল তার সাম্প্রতিক পাকিস্তান টু বার্মা রিবার্থ অফ ইন্ডিয়া শীর্ষক উপন্যাসে পরিষ্কারভাবে ভবিষ্যৎবাণী করেছেন কিভাবে পাকিস্তান থেকে মায়ানমার পর্যন্ত সব দেশ ভারতীয় নিয়ন্ত্রণে চলে যাবে, যাকে তিনি পুনঃ একত্রিত ভারত বলে অভিহিত করেছেন। বিডিআর সদর দপ্তরে এ বিপর্যয় কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ভারত কেমন নির্মম পন্থায় বাংলাদেশ দখলের কূটকৌশল ও চক্রান্ত বাস্তবায়ন করবে ইহা তারই মহড়া বিশেষ। এই মহড়া দেখিয়েছে কেমন কৌশলে ও ধ্বংসাত্মকভাবে ভারতীয় হাইনারা তাদের বাংলাদেশি চক্ষুশূলদের নির্মূল করবে। এবার পড়ব বইটির প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ, বিষময় সহযোগিতা। এটা ভাগ্যের নির্মম পরিহাস যে ঐতিহাসিকভাবে আমাদের পূর্বপুরুষদের প্রতিপক্ষ 1971 সনে আমাদের সহযোগী ও মিত্র হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশে ভারতপন্থী ব্যক্তিবর্গ তাদের স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ভারতীয় ব্রাহ্মণ্যবাদী নীতি নির্ধারকদের মুসলিম বিরোধী তীব্র বিদ্বেষ, নীতি, চক্রান্ত ও কার্যক্রম উপেক্ষা করে ও বিস্তৃত হয়ে 1971 সনে আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারতের উদ্দেশ্যমূলক সহযোগিতার কথা বারবার জাতির কাছে রোমন্থন করে এবং ভারতকে আমাদের দুর্দিনের বন্ধু হিসেবে চিহ্নিত করে। অথচ ভারতের বাংলাদেশ বিরোধী বিবিধ কার্যক্রম ইতিমধ্যে এই সত্যকে প্রতিষ্ঠিত করেছে যে
1947 সন হতেই ভারতের একমাত্র দুরভিসন্ধি ছিল উপমহাদেশের মুসলিম শক্তিকে দুর্বলতর করা। এই উদ্দেশ্যকে সামনে রেখেই 1971 সনে ভারত আমাদের সাহায্যে এগিয়ে আসে। তাতে তাৎক্ষণিকভাবে না হলেও কালক্রমে মুসলিম প্রধান পূর্ব পাকিস্তান ও এর চির প্রতিদ্বন্দ্বী পশ্চিম পাকিস্তান গিলে ফেলে নিজেকে দক্ষিণ এশীয় এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। 1971 সনে ভারত বাস্তব অর্থেই আংশিকভাবে হলেও তার কৌশলগত এই উদ্দেশ্য অর্জনে সক্ষম ও সফল হয়েছে। কেউই এখন আর এই বাস্তবতা অস্বীকার করছেন না যে পাকিস্তানের বিভক্তি এবং বাংলাদেশের অভ্যুদয় ভারতের আত্মবিশ্বাস এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হতে সহায়ক উপাদান হিসেবে ভূমিকা রাখছে। বাংলাদেশকে পদানত করতে ভারত 1971 সনেই পরস্পর বিরোধী দ্বিমুখী নীতি অবলম্বন করে। প্রকাশ্যে সে আমাদের বন্ধু ও সহযোগী, আর গোপনে শত্রু প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করে। সে আমাদের আশ্রয় দেয়, কিন্তু বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে আমাদের জন্য পাঠানো অর্থ ও অন্যান্য সাহায্য সামগ্রীর সিংহভাগ আত্মসাৎ করে। সাধারণ মানুষ তো দূরের কথা, এমনকি অধিকাংশ শিক্ষিত বাংলাদেশিরাও ভারতের এই গোপন নীতি ও চক্রান্ত অনুধাবন করতে পারেননি। কেন ভারত তার চিরশত্রু মুসলিম জনগোষ্ঠীর প্রতি সাহায্যের এমন উদার হস্ত সম্প্রসারিত করেছে? বস্তুত বাংলাদেশের সীমান্ত অতিক্রম করার পরপরই ভারত তার নির্ধারিত অরিসুলভ কূটচক্রান্ত বাস্তবায়নে উদ্যত হয়। আমরা ভারতের বিভিন্ন চেহারা দেখতে পেলাম। সে আমাদের ভেতরেই আমাদের শত্রু তৈরি করে আমাদেরকে পরস্পরের শত্রুতে পরিণত করল। সে আমাদের এক গ্রুপকে অন্য গ্রুপের বিরুদ্ধে লেলিয়ে দিল। স্বাধীন বাংলাদেশকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলার উদ্দেশ্যে সে মুজিব অনুসারীদের মুজিব বাহিনী ও মুক্তি বাহিনী নামে দুটি প্রতিদ্বন্দ্বী শিবিরে বিভক্তি করে। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সম্মুখ সারির নেতাকর্মীদের সমন্বয়ে মুজিব বাহিনী গঠন করা হয়, যার সদস্যরা ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সরাসরি তত্ত্বাবধানে, নিয়ন্ত্রণে ও নির্ধারিত ছকানুযায়ী গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নেয়। ভারতে অবস্থানকারী তৎকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের ওপর মূলত চাপ সৃষ্টির উদ্দেশ্যেই বিকল্প ফ্রন্ট হিসেবে মুজিব বাহিনীর অভ্যুদয় ঘটানো হয়। প্রবাসী সরকারের ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে ভারত সরকার বারংবার সতর্ক করে দেয় যে ভারতের পরামর্শ অনুযায়ী ভারতের চাহিদা পূরণে রাজি না হলে প্রবাসী সরকারকে প্রদত্ত সহযোগিতা ও সমর্থন প্রত্যাহার করে মুজিব বাহিনীর 4 আঞ্চলিক অধিনায়ক ছাত্রলীগের সাবেক নেতা সর্বজনাব সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমেদের নেতৃত্বে নতুন প্রবাসী সরকার গঠিত হবে। এ উদ্দেশ্যেই শেখ মনি, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, আসম আব্দুর রব, নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, ইসমত কাদির গামা, শরিক নুরুল আম্বিয়া, হাসানুল হক ইনু এবং অন্যান্যরা ছাত্র সমাবেশে বিশেষত মুজিব বাহিনীর প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ভারতে আশ্রিত প্রবাসী সরকার, পাকিস্তান জাতীয় পরিষদের ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের দুর্নীতি ও কুকীর্তি তুলে ধরে জ্বালাময়ী বক্তব্য রাখতেন। ছাত্রলীগ নেতৃবৃন্দ এমনকি এমন হুমকিও দিতেন যে পাকিস্তান হতে মুক্ত হবার পরে স্বাধীন বাংলাদেশে তাদেরকে ঢুকতে দেয়া হবে না। আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে ভারত কেমন জঘন্য নোংরা খেলায় নেমেছে, এই বাস্তবতা অনুধাবন করতে বহু আওয়ামী লীগ নেতা অনেক দেরি করে ফেলেছেন। আওয়ামী লীগ নেতৃবৃন্দকে মূলত উভয় সংকটে নিক্ষেপ করা হয়েছে। দেশকে স্বাধীন করতে তারা না পারছিলেন ভারতের অসম অগ্রহণযোগ্য পূর্ব শর্ত মেনে নিতে, না পারছিলেন চরম পরিণতির মুখে পড়ার শঙ্কায় স্বদেশ পূর্ব পাকিস্তানে প্রত্যাবর্তন করতে। উপায়ন্তর না দেখে আওয়ামী নেতৃবৃন্দ ভারতের কাছে নতি স্বীকার করে বিষপান করার মতোই ভারতের স্বার্থ, সুবিধা ও চাহিদা মোতাবেক মৈত্রী সহযোগিতার আবরণে বশ্যতামূলক চুক্তিতে স্বাক্ষর করলেন। মুজিব অনুসারীরা ভারতে গিয়ে ঐক্যবদ্ধ থাকলে হয়তো এমনটি হতো না। উল্লেখ্য, মুক্ত বাংলাদেশে ভারতের অপ্রকাশ্য কাজ ছিল যত বেশি সংখ্যক সম্ভব মুক্তিযোদ্ধাদের হত্যা করা, তাদের মধ্যে পরস্পর বিরোধী বিভাজন বিভক্তি সৃষ্টি করা, যাতে তারা একে অপরকে হত্যা করে।
ভারতীয় নেতৃত্বের মাথায় এই ভীতি সবসময় সক্রিয় যে সুসংবদ্ধ ও অটুট মুক্তিযোদ্ধারা ভারতের ঐক্য ও সংহতির জন্য চরম মাথা ব্যথা এবং বাংলাদেশকে গ্রাস কিংবা নিদেন পক্ষে করদ রাজ্যে পরিণত করার পথে বাধা হয়ে দাঁড়াবে। স্বাধীন বাংলাদেশে ভারত মুজিব বাহিনীর সম্মুখ সারির মোড়লদের দুটো বিবদমান শিবিরে বিভক্ত করে ফেলে। একাংশ শেখ মুজিব সরকারের সাথে থেকে যায়, অন্যাংশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নামে নতুন রাজনৈতিক শিবির গঠন করে। প্রথমাংশের দায়িত্ব ছিল শেখ মুজিব পর্দার অন্তরালে কী কাজ করছেন এবং ভারতের ভূ আর্থিক কৌশলগত স্বার্থের পরিপন্থী কোনো পদক্ষেপ দিচ্ছেন কিনা তা মনিটর করত, তা বন্ধ করতে সচেষ্ট থাকা। আর দ্বিতীয় গ্রুপের দায়িত্ব ছিল মুজিব সরকারের ব্যর্থতা ও আওয়ামী নেতাকর্মীদের দুর্নীতি ও নানাবিধ অপকর্মের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা এবং শেখ মুজিবকে ভারতপন্থী, ব্যর্থ, গণবিরোধী, দুর্নীতিপরায়ণ, স্বৈরাচারী হিসেবে চিহ্নিত করা। অনতিবিলম্বে গণবাহিনী নামে জাসদের সামরিক শাখা গঠিত হয়, যা শ্রেণী শত্রু নিধনের নামে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে গুপ্ত হত্যা শুরু করে। গণবাহিনীকে নির্মূল করার জন্য পুলিশ, বিডিআর, সেনাবাহিনী থাকা সত্ত্বেও সরকার রক্ষী বাহিনীকে মাঠে নামায়, যা জাসদের দাবি মতে 30,000 মুজিব বিরোধীকে খুন করে, যাদের অধিকাংশই ছিল মুক্তিযোদ্ধা এবং এদের প্রায় সবাই ছিল সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল শিক্ষার্থী, যারা তৎকালীন সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধি, লাগামহীন দুর্নীতি, অপশাসন ও নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। গণবাহিনীর হাতে কত সংখ্যক মানুষ খুন হয়েছে তার কোনো পরিসংখ্যান জানা যায়নি। এভাবে ভারত আমাদেরকে দিয়ে আমাদেরকে খুন করিয়েছে। এটা যেন কাঁটা দিয়ে কাঁটা তোলা প্রবাদের বাস্তবায়ন। ভারতের বাংলাদেশ বিরোধী দীর্ঘমেয়াদী চক্রান্ত এবং পরিকল্পনা, স্বাধীনতা যুদ্ধ এবং তৎপরবর্তীকাল থেকে প্রাপ্ত বৈধ অবৈধ বিবিধ সুবিধাদি আড়ালে রেখে ভারত এবং তার এদেশীয় তাবেদাররা কেবলমাত্র 1971 সনে প্রদত্ত উদ্দেশ্যমূলক সহযোগিতার কথা বারবার উচ্চারণ করে। আমরা কখনোই মুক্তিযুদ্ধকালীন ভারতের সহযোগিতার কথা অস্বীকার করতে চাই না, কিন্তু ভারত কখনোই স্বীকার করে না যে আমাদের মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালীন বাংলাদেশ হতে তারা কী পরিমাণ ফায়দা লুটেছে। আমাদের মুক্তিযুদ্ধ কোনোভাবেই ভারতের জন্য লাভহীন কিংবা উদ্দেশ্যহীন উদ্যোগ নয়। ইহা ভারতের জন্য সৌভাগ্যের দুয়ার খুলে দিয়েছে। পাকিস্তান ভেঙে দিতে বাংলাদেশিরাই মুখ্য ভূমিকা রেখেছে, যা ভারতকে আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হবার সুযোগ করে দিয়েছে। এটাই হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে ভারতের শ্রেষ্ঠতম প্রাপ্তি। অন্যদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মারফত বিশ্বের বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত নগদ অর্থ এবং সাহায্য ও ত্রাণ সামগ্রী মিলিয়ে অগাধ পরিমাণ সম্পদ কুক্ষিগত করার সুযোগ ভারত পেয়েছে। যুদ্ধকালীন সময়ে বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থা ও মানবাধিকার গ্রুপের বাংলাদেশি শরণার্থীদের জন্য নগদ অর্থ, ঔষধ, খাবার, শিশুখাদ্য, পোশাক পরিচ্ছদ, কম্বল, গৃহ নির্মাণ সামগ্রীতে ভারত ভরে যায়। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও তার কমিউনিস্ট মিত্ররা মুক্তিযোদ্ধাদের জন্য অনির্ণীত পরিমাণ যুদ্ধাস্ত্রসহ গোলাবারুদ সরবরাহ করেছে। ভারত এসব সামরিক ও বেসামরিক সামগ্রীর সিংহভাগই আত্মসাৎ করে। অন্যদিকে ভারত সরকার পূর্ব পাকিস্তানে স্থবিকৃত পাকিস্তান সামরিক বাহিনীর কোটি কোটি ডলার মূল্যের সমুদয় সমরাস্ত্র, সরঞ্জাম, যানবাহন, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যায়। তদুপরি 16 ডিসেম্বরের পর বাংলাদেশে ভারতের বাধাহীন, অদৃষ্টপূর্ব ও নজিরবিহীন প্রকাশ্যে লুটপাট দরিদ্র ভারতের দ্রুত আর্থিক ও সামরিক সমৃদ্ধিকরণে যার পরনাই ভূমিকা রাখে। পাটকল, বস্ত্রকল, চিনিকল, ইস্পাত কারখানার সমুদয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, গুদাম, কাঁচামাল ও যানবাহন, খাদ্য গুদাম, সাইলো, ব্যাংকে গচ্ছিত অর্থ, সোনা, রূপা, বড় বড় মার্কেট ও দোকান লুট করে বড় বড় জাহাজ, কার্গো বিমান, হাজার হাজার লরি বোঝাই করে দিবারাত্র ভারতে পাঠানো হয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার, টেবিল, চেয়ার, ব্ল্যাকবোর্ড এবং আবাসিক বাসগৃহ ও অফিস আদালতের চেয়ার, টেবিল, বাসনপত্র, সিলিং ফ্যান, রেফ্রিজারেটর, ওয়াশ বেসিন এবং অন্যান্য টয়লেট সামগ্রী পর্যন্ত লুট করা হয়। বিভিন্ন মহল থেকে এসব সামগ্রীর আনুমানিক মূল্য তৎকালীন মুদ্রামানে 90,000 কোটি টাকা বলে দাবি করা হয়েছে।
সমুদয় যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম ভারতীয় সশস্ত্র বাহিনীর 3 শাখায় বিতরণ করা হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে লুট করা সামগ্রী ভারতের গাছতলায় বসা শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। খাদ্য সামগ্রী ও অন্যান্য আসবাবপত্র এবং ইলেকট্রনিক্স সামগ্রী নিলামে বিক্রি করা হয়। ঢাকায় আত্মসমর্পণকারী 2000 সদস্য ভারতে নিয়ে যাওয়া হয় এবং ভারতের ভূকৌশলগত স্বার্থের সাথে সঙ্গতি রেখে অসম চুক্তি স্বাক্ষরে পাকিস্তানকে বাধ্য করা হয়। 1971 সনে এবং তৎপরবর্তীকালে বাংলাদেশে ভারতের লাগামহীন চুরি স্বয়ং ভারতীয় লেখক বুদ্ধিজীবীরা এখন পরোক্ষভাবে হলেও স্বীকার করছেন। ভারতীয় কূটনীতিক লেখক J.N. দীক্ষিত লিখেছেন, আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠান ও নেতৃত্ব, সংবাদ মাধ্যম এবং শিক্ষাবিদরা এ ব্যাপারে একেবারে সুস্পষ্ট যে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে জড়িত হয়েছে কেবলমাত্র মানবাধিকার ও রাজনৈতিক কারণেই নয়, বরং এর সাথে ভারতের রাজনৈতিক ও কৌশলগত স্বার্থও জড়িত ছিল। ভারতকে তার অবৈধ প্রাপ্তির কথা স্মরণ করিয়ে দিয়ে মরহুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, ভারতের উচিত আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা, আমাদেরকে ভারতের প্রতি নয়। ভারতের উচিত বাংলাদেশ যুদ্ধ থেকে 1971 সনে এবং তৎপরবর্তীকালে কোন কোন ক্ষেত্রে কিভাবে লাভবান হয়েছে তার একটি ব্যালেন্স শিট প্রস্তুত করা। দারিদ্র্য কবলিত, ক্ষুধাতুর, স্বল্পোন্নত ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের কারণে আজকের অবস্থানে পৌঁছতে পেরেছে। সুতরাং ভারতের উচিত বাংলাদেশের বীর জনগণের প্রতি কৃতজ্ঞ থাকা, কেননা আমরা তার জানি শত্রুকে পরাভূত করতে অগ্রণী ভূমিকা রেখেছি। দরিদ্র ভারতকে সম্পদে ও শক্তিতে সমৃদ্ধ করেছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের জড়িয়ে পড়া কোনোভাবেই বাংলাদেশি জনগণের প্রতি মানবিক চেতনার বহিঃপ্রকাশ নয়, বরং এর মূল সুদূরপ্রসারী লক্ষ্য হল দ্বিখণ্ডিত পাকিস্তানের উভয়াংশে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করা। তৎকালীন ভারতীয় নেতৃবৃন্দের বিশ্বাস ছিল, পূর্ব পাকিস্তানকে পাকিস্তান হতে বিচ্ছিন্ন করা গেলে তা তাৎক্ষণিক ভারতের সাথে একীভূত হয়ে যাবে। কিন্তু 38 বছর পরেও ভারতের সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি, বরং এমন সম্ভাবনা এখন সুদূর পরাহত বলেই মনে হচ্ছে। তথাপি ভারত তার স্বপ্ন অটুট রেখেছে এবং আমাদেরকে ভারতের গোলামে পরিণত করার জন্য নানাবিধ নতুন চক্রান্ত ও সমস্যা সৃষ্টি করে চলেছে। 1971 সন থেকেই ভারত তার বিভিন্ন প্রকাশ্য অপ্রকাশ্য চক্রান্ত ও কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করেছে যে সে সার্বিক অর্থে সমৃদ্ধ, স্থিতিশীল, স্বাধীন, সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশের অস্তিত্ব মেনে নিতে পারছে না। বরং ভারত মনে করে বাংলাদেশকে আপাতত পুরোপুরি ভারতভুক্ত করা না গেলেও নিদেন পক্ষে ভারতীয় আগ্রাসী পাখার নিচে নামিয়ে আনতে হবে। একেবারে শুরু থেকেই ভারতের এমন উদ্দেশ্য ছিল যে 1971 সনে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী মরহুম তাজউদ্দিন আহমদকে স্বল্পালোচিত অথচ মহাবিতর্কিত অসম পূর্ব শর্ত সম্বলিত 7 দফা চুক্তি স্বাক্ষরে বাধ্য করে বাধ্যত পাকিস্তান বাহিনীকে পরাভূত ও আত্মসমর্পণে এর মাধ্যমে একটি তাবেদার সরকার প্রতিষ্ঠা করা। আর অঘোষিত গোপন উদ্দেশ্য ছিল বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী চিরতরে মোতায়েন রাখা, ভারতীয় আমলাদের বাংলাদেশে নিয়োগ দেয়া, বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্যিক যোগাযোগ ভারত কেন্দ্রিক করা, ভারতীয় মুদ্রা এদেশে প্রচলন এবং ভারতীয় নাগরিকদের অবাধে যাতায়াতের মাধ্যমে সীমান্তহীন সিকিম, ভুটান সম নামমাত্র সরকার ও পতাকা সর্বস্ব বাংলাদেশকে একসময়ে পুরোপুরি ভারতের অধীনস্থ করা। ওই 7 দফা চুক্তিটা শুনুন। 1. বাংলাদেশের জন্য ভারতীয় সামরিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে একটি আধা সামরিক বাহিনী গড়ে তোলা, যা নিয়মিত সেনাবাহিনীর তুলনায় শক্তিধর ও দক্ষতর হবে। 2. বাংলাদেশ তার সমুদয় সামরিক সরঞ্জাম ভারতীয় সামরিক বিশেষজ্ঞদের পরিকল্পিত তত্ত্বাবধানে ভারত থেকে সংগ্রহ করবে। 3. বাংলাদেশ তার বৈদেশিক বাণিজ্য ভারত সরকারের তত্ত্বাবধানে ও নিয়ন্ত্রণে পরিচালনা করবে। 4. ভারতের উন্নয়ন পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ তার বার্ষিক ও পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রস্তুত করবে। 5. বাংলাদেশের পররাষ্ট্রনীতি অবশ্যই ভারতীয় পররাষ্ট্রনীতির সাথে সুসংগত হতে হবে। 6. ভারত সরকারের পূর্ব অনুমতি ব্যতীত বাংলাদেশ এককভাবে চুক্তি বাতিল করতে পারবে না। 7. ভারতীয় সশস্ত্র বাহিনী যে কোনো সময় বাংলাদেশে প্রবেশ করতে এবং সেখানে সৃষ্ট যে কোনো ধরনের প্রতিরোধ বা বাধা নিশ্চিহ্ন করতে পারবে।
স্বাধীনতা যুদ্ধ শুরু হবার পর থেকে বাংলাদেশের জনগণকে প্রদত্ত সমুদয় সাহায্য এবং তথাকথিত মৈত্রী ও সহযোগিতার ধরন ও উদ্দেশ্য কেমন নির্মম ও উদ্দেশ্য প্রণোদিত ছিল তা অনুধাবনে উপরোক্ত চুক্তির শর্তাবলী বাংলাদেশী এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য চক্ষু উন্মোচক বিশেষ। গত ৩৮ বছরে ভারতীয় আচরণ ও কার্যক্রমে প্রমাণ করে না যে ভারতীয় নেতৃবর্গের মানসিকতায় সামান্যতম পরিবর্তন এসেছে এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মেনে নিতে এবং যথাযথ সম্মান প্রদর্শনে তারা আন্তরিকভাবে সম্মত আছে। এখন পড়ব এই বইটির প্রথম অধ্যায়ের ৩য় পরিচ্ছেদ, বাংলাদেশ বিরোধী কার্যক্রম। ভারতীয় কর্তৃপক্ষকে সব সময় বাংলাদেশের বিরুদ্ধে ভারত বিরোধী সন্ত্রাসী গ্রুপগুলোকে আশ্রয়দানের অস্পষ্ট ও প্রমাণবিহীন অভিযোগ আনতে দেখা যায়, কিন্তু বাংলাদেশ প্রামাণ্য দলিলপত্র সহ ভারতের বিপক্ষে একই ধরনের অভিযোগ তুললে ভারত তাতে কর্ণপাত করে না। বাংলাদেশ ভারতের অভিযোগের অনুকূলে বিস্তারিত তথ্য ও প্রমাণাদি চাইলে বিএসএফ কিংবা ভারতীয় কর্মকর্তারা সে ধরনের গ্রহণযোগ্য তথ্য কিংবা ছবি উপস্থাপন করতে পারে না, যাতে প্রমাণিত হয় যে বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কোনো গ্রুপের ঘাঁটি কিংবা প্রশিক্ষণ কেন্দ্র নেই। অবশ্য ভারত সবসময়ই প্রশিক্ষণ শিবির ও গেরিলা ঘাঁটির অবস্থান সংক্রান্ত এমন সব স্থানের নাম ও মানচিত্র উপস্থাপন করে যাদের অস্তিত্ব বাস্তবে নেই। যেসব স্থানে কথিত শিবির আছে বলে দাবি করা হয়, বাস্তবে সেগুলো খেলার মাঠ, আবাসিক কলোনি, বিদ্যালয়, হাট বাজার, ধানক্ষেত, পুকুর, নদী কিংবা বাগান। অন্যদিকে ভারত ১৯৭২ সন থেকে বাংলাদেশের ১/১ ভূমি পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ হতে বিচ্ছিন্ন করার লক্ষ্যে প্রধানত চাকমা উপজাতিভুক্ত সন্ত্রাসীদের অর্থ, আশ্রয়, প্রশিক্ষণ, অস্ত্র প্রদানসহ সর্ববিধ সহযোগিতা প্রদান করে আসছে। উল্লেখ্য, ১৭শ শতাব্দী হতে পার্বত্য চট্টগ্রামে আশ্রয় গ্রহণকারী ১৩টি উপজাতির সবগুলোই বহিরাগত। এরা পার্বত্য চট্টগ্রামের মোট জনসংখ্যার প্রায় ৫১%। অন্যদিকে বাকি ৪৯% বাঙালি। পার্বত্য উপজাতিরা বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র ০.২%। অন্যদিকে কিছু সংখ্যক ভারতীয় নাগরিককে বাংলাদেশের ২১টি জেলার সমন্বয়ে তথাকথিত স্বাধীন বঙ্গভূমি, হিন্দুল্যান্ড, নতুন বাংলা প্রতিষ্ঠার দাবিতে ভারতে, বিশেষত কলিকাতায় প্রকাশ্যে সভা সমাবেশ, মিছিল, সেমিনার, দীর্ঘ পদযাত্রা করতে দেখা যায়। আর ভারতীয় প্রচার মাধ্যমে তা যথাযথ গুরুত্ব দিয়ে প্রচার করা হয়। ভারতের মাটিতে ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ বিরোধী এমন কিছু প্রকাশ্যে তৎপরতার বিবরণ নিম্নে বর্ণিত হল। স্বাধীন বঙ্গভূমি আন্দোলন। বাংলাদেশের আঞ্চলিক সংহতি ও সার্বভৌমত্ব বিরোধী তথাকথিত স্বাধীন বঙ্গভূমি আন্দোলন ১৯৭৭ সন থেকে চলে আসছে। এর অধীনে কতগুলো সশস্ত্র গ্রুপ কাজ করছে। এগুলো হলো বঙ্গসেনা, বাংলাদেশ লিবারেশন অর্গানাইজেশন, বাংলাদেশ ফ্রিডম অর্গানাইজেশন, লিবারেশন টাইগার্স অব বাংলাদেশ। বাংলাদেশের বরিশাল, পটুয়াখালী, খুলনা, যশোর, ফরিদপুর ও কুষ্টিয়া এই ৬টি জেলার সমন্বয়ে হিন্দুদের জন্য তথাকথিত হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে বঙ্গভূমি আন্দোলন ভারতীয় নাগরিকদের দিয়ে করানো হচ্ছে। স্বাধীন হিন্দু রাষ্ট্র। ১৯৫০-এর দশকে বাংলাদেশের অভ্যন্তরে তথাকথিত স্বাধীন হিন্দু রাষ্ট্রের নীল নকশা প্রস্তুত করা হয়। দীর্ঘদিন যাবৎ এর অস্তিত্ব কেবল ভারতীয় গোয়েন্দা সংস্থাসমূহের ফাইলের মধ্যেই সীমিত ছিল। ১৯৫২ সনে কালিদাস বৈদ্য, চিত্ররঞ্জন সুতার এবং নীরোদ মজুমদার এই ৩ চরমপন্থী যুবক ভারতের পশ্চিম বাংলায় গিয়ে বাংলাদেশের ভেতরে সংখ্যালঘু হিন্দুদের স্বাধীনতার জন্য কাজ শুরু করে। কালিদাস বৈদ্য তার রচিত বঙ্গভূমি ও বঙ্গসেনা নামক গ্রন্থে এরকম দাবি করেছেন। সাম্প্রতিক সময়ে এই আন্দোলনের পেছনে কালিদাস ও চিত্তসুতারের বিশেষ ভূমিকা আছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা। এমন অভিযোগ পাওয়া গেছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থাসমূহ বঙ্গসেনাকে আর্থিক ও অস্ত্র প্রশিক্ষণ সহ সহযোগিতা প্রদান করছে। বিভিন্ন মিছিলে বঙ্গসেনার বিভিন্ন ইউনিটের সদস্যদের অভিন্ন পোশাক পরিধান বলে দেয় এর পেছনে ভারত শক্তভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। ১৯৮৯ সনে বাংলাদেশের ইংরেজি সাময়িকী ঢাকা কোরিয়ার হোমিওপ্যাথিক ডাক্তার কালিদাস বৈদ্যের একটি সাক্ষাৎকার প্রকাশ করে। তাকে প্রশ্ন করা হয় তার আন্দোলনের বিকল্প কী হতে পারে।
বৈদ্যের তাৎক্ষণিক উত্তর, বিকল্প একটাই আছে, বাংলাদেশকে নীরবে ভারতের প্রদেশ হিসেবে ভারতের সাথে মিশে যেতে হবে। ভারত সরকার এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের সব কিছুই জানে, কিন্তু তারা এসব তৎপরতা বন্ধে সামান্যতম পদক্ষেপও নেয়নি। ভারতীয় টিভি চ্যানেলগুলো তথাকথিত বঙ্গভূমি আন্দোলনের অতি ক্ষুদ্র পদযাত্রা, মিছিল, সমাবেশ প্রভৃতির অতিরঞ্জিত সচিত্র সংবাদ পরিবেশন করে। ভারত সরকারের কোনো মন্ত্রণালয়, এমনকি পশ্চিম বাংলার কোনো বিবেকবান মহল কিংবা রাজনীতিক অথবা বুদ্ধিজীবী এসব অপকর্মের কখনো নিন্দা করেছেন এমন তথ্য আমাদের জানা নেই। নিখিল বঙ্গ নাগরিক সংঘ। কলকাতার 85 এপিসি রোড, রাজাবাজারে নিখিল বঙ্গ নাগরিক সংঘের সদর দপ্তর অবস্থিত। সাবেক পূর্ব পাকিস্তান হতে যেসব হিন্দু 1947 সনের আগে ও পরে ভারতে পাড়ি জমিয়ে সে দেশে স্থায়ীভাবে বসবাস করে ভারতের প্রতি আনুগত্য প্রদর্শন করে এবং ভারতের নাগরিক হিসেবে সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করে, তাদের জন্য বাংলাদেশের অভ্যন্তরে সম্পূর্ণ হিন্দু অধ্যুষিত একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিদার নিখিল বঙ্গ নাগরিক সংঘ। অথচ 1973 সনের মুজিব ইন্দিরা স্বাক্ষরিত চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে 1971 সনের 26 মার্চের আগে যারা পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ হতে ভারতে প্রস্থান করেছে তারা ভারতীয় নাগরিক, অর্থাৎ বাংলাদেশ কোনোভাবেই তাদেরকে ফেরত নিতে বাধ্য নয় এবং ভারত তেমন দাবি তুলতেও পারবে না। অথচ জনৈক সুব্রত চ্যাটার্জির নেতৃত্বে গঠিত নিখিল বঙ্গ নাগরিক সংঘের মাধ্যমে ভারত সরকার 38 থেকে 80 বছর আগে চলে যাওয়া ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ভেতরে পৃথক রাষ্ট্র তৈরির চক্রান্ত করছে। শুধু তাই নয়, ব্রিটিশ সরকার নিজস্ব উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় তৎকালীন বাংলার যেসব মুসলমান চাষিকে অবিভক্ত আসামে পতিত জমিতে কৃষিকাজ সম্প্রসারণের জন্য নিয়েছিল, সেসব চাষিদের হতভাগ্য বর্তমান বংশধরদেরও বিদেশি ও বহিরাগত হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে ঠেলে দেয়া হচ্ছে। বাংলাদেশ উদ্বাস্তু উন্নয়ন পরিষদ। বাংলাদেশে উদ্বাস্তু উন্নয়ন পরিষদের সদর দফতরের ঠিকানা পিএল মেডিকেল লেন, থানা হাবড়া, জেলা দক্ষিণ 24 পরগনা, পশ্চিমবঙ্গ। জনৈক বিমল মজুমদার এর সাধারণ সম্পাদক। এই আন্দোলনের মূল বিষয় হল বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতনের বিরুদ্ধে জনমত তৈরি করা। সংযুক্ত উদ্বাস্তু সংগ্রাম পরিষদ, এর ঠিকানা হল বলাকা পোস্ট অফিস, বামনগাছি, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। সুশান্ত সাহা ইহার সাধারণ সম্পাদক। উদ্বাস্তু উন্নয়ন পরিষদের মতোই এর দায়িত্ব হল বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো। হিন্দু প্রজাতন্ত্রী বীরবঙ্গ সরকার। স্বাধীন বঙ্গভূমি আন্দোলনের প্রতিচ্ছবি হল তথাকথিত হিন্দু প্রজাতন্ত্রী বীরবঙ্গ সরকার। 3-4 বছর আগে এই সংগঠন ভারতে অবস্থিত বিভিন্ন দূতাবাসে বাংলাদেশে হিন্দু নির্যাতনের কল্পিত কাহিনী লিপিবদ্ধ করে স্মারকলিপি পাঠিয়েছিল। এর মূল উদ্দেশ্য হল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ও ভাবমর্যাদাকে হেয় প্রতিপন্ন করে বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায় হতে বিচ্ছিন্ন করা, যাতে বাংলাদেশ একান্তভাবেই ভারত নির্ভর হয়ে পড়ে। এবার পূর্ব এই বইটির প্রথম অধ্যায়ের 4র্থ পরিচ্ছেদ, ভারতের বাংলাদেশ ভীতি। বাংলাদেশকে নাজেহাল তথা ঘায়েল করার অন্যতম নতুন হাতিয়ার হিসেবে বাংলাদেশের পৃথক অস্তিত্ব ভারতের জন্য বিপজ্জনক এমন ভীতিকর প্রচারণা চালানো হচ্ছে। ভারতীয় নেতৃত্ব, বুদ্ধিজীবী, সংবাদ মাধ্যম প্রকাশ্যে বারংবার অভিযোগ করছে যে ভারতের জন্য বাংলাদেশ পাকিস্তানের চেয়েও ভয়ঙ্কর বিপজ্জনক। মায়ানমারের সাথে সামান্য সীমান্ত বাদ দিলে বাংলাদেশ 3 দিক থেকেই ভারত বেষ্টিত। দক্ষিণের বঙ্গোপসাগর মূলত ভারতীয় নৌবাহিনীর দখলে। এমন একটি ভৌগোলিক অবস্থানে থাকা বাংলাদেশ বাহ্যিকভাবে অসুবিধাজনক অস্বস্তিকর অবস্থায় থাকলেও ভারতের দৃষ্টিকোণ হতে বাংলাদেশ ভূকৌশলগত কারণে অত্যন্ত গুরুত্ববহ ও বিব্রতকর। ভারতীয় নীতি নির্ধারকদের মতে ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের বাস্তব ও সত্যিকার সংযুক্তি বা একত্রীকরণ বাংলাদেশের পৃথক অস্তিত্বের কারণে সম্ভব হচ্ছে না। পূর্ব এশীয় 7 রাজ্যের মাঝখানে বাংলাদেশের অবস্থানের কারণে ওই অশান্ত অঞ্চলকে ভারতের পূর্ণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ভারতের ভয় সড়ক পথে যাতায়াতের একমাত্র সংযোগকারী শিলিগুড়ি করিডর কোনো কারণে বন্ধ হয়ে গেলে পুরো পূর্ব এশীয় অঞ্চল ভারত হতে বেরিয়ে যাবে।
ভারত মনে করে বাংলাদেশকে পুরোপুরি গ্রাস না করা পর্যন্ত সাময়িক ব্যবস্থা হিসেবে অন্য কোনো নামে একটি করিডোর পাওয়া গেলে এই শঙ্কা ও সমস্যা অনেকখানি দূরীভূত হবে। ভারতের বাংলাদেশ বিরোধী অবন্ধুসুলভ আগ্রাসী আচরণ ও নীতির কারণে 1971 সন হতে প্রত্যাশিত করিডোর এমনকি ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রাপ্তির জন্য নিরলস প্রচেষ্টা চালানো সত্ত্বেও ভারত অদ্যাবধি তা লাভ করতে পারেনি। বাংলাদেশের স্বার্থ এমনকি অস্তিত্বের জন্য এমন করিডোর বিপজ্জনক হতে পারে এমন দূরদৃষ্টির কারণে বাংলাদেশের স্থপতি মরহুম শেখ মুজিব ভারতকে এই সুযোগ দেননি। তিনি জানতেন ভারতের সাথে বন্ধুত্ব করা যায়, কিন্তু ভারতকে বিশ্বাস করা যায় না। ভারত যদি কোনো তাবেদারকে ব্যবহার করে তেমন সুবিধা পেয়েও যায়, তাতেও ভারত ওই করিডোর সামরিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে না। অথচ পূর্ব এশীয় অঞ্চলে সশস্ত্র স্বাধীনতাকামী গেরিলা যুদ্ধ দমনে সামরিক বাহিনী ও যুদ্ধাস্ত্র প্রেরণে অবাধ সুযোগ ভারতের জন্য অপরিহার্য। বর্তমানে গেরিলা কবলিত বিপদ সংকুল পার্বত্য ঘুরপথে অধিকতর সময় ও অর্থ ব্যয়ে ওই অঞ্চলের জন্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য, নির্মাণ সামগ্রী, সাধারণ নাগরিক, সামরিক বাহিনীর লোকজন, যুদ্ধাস্ত্র, সামরিক যান সব কিছুর জন্য একমাত্র ভরসা শিলিগুড়ি করিডোর। চীনের সাথে সম্ভাব্য যুদ্ধে ওই করিডোর কয়েক ঘন্টার মধ্যে চীনের দখলে চলে যাবে। তেমন পরিস্থিতিতে বাংলাদেশ ভারতীয় নিয়ন্ত্রণের বাইরে থাকলে পূর্ব এশীয় রাজ্যগুলো ভারতের হাতছাড়া হয়ে যেতে পারে। বাংলাদেশ বিরোধী অবন্ধুসুলভ আগ্রাসী নীতি অব্যাহত রেখে বাংলাদেশকে নেপাল, ভুটান, পাকিস্তান, চীনের সাথে স্থলপথে যোগাযোগের একই ধরনের সুযোগ সুবিধা না দিয়ে ভারত সামান্য কিছু পয়সার বিনিময়ে করিডোর সুবিধা ছিনিয়ে নিতে চায়। কূটনৈতিক পন্থায় এই সুযোগ পেতে ব্যর্থ হয়ে ভারত নানাবিধ অন্তর্ঘাতমূলক দুষ্কর্মের মাধ্যমে চাপ সৃষ্টি করে এ সুযোগ আদায় করতে চাচ্ছে। বাংলাদেশ মনে করে ভারতকে প্রত্যাশিত করিডোর দেয়া হলেও ভারত কখনোই বাংলাদেশ বিরোধী তৎপরতা ও নীতি হতে সরে আসবে না। অবাধ বাণিজ্য সহ নানাবিধ সুযোগ সুবিধা পেয়েও ভারত তার জঘন্য নীতি অব্যাহত রাখছে। সুতরাং কোনো ধরনের করিডোর দেয়া হলে ভারত বিভিন্ন অজুহাত দেখিয়ে বাংলাদেশ দখলের জন্য ওই করিডোর ব্যবহার করবে। কারণ ভারতীয় নীতি নির্ধারকরা একবারে নড়বড়ে অথচ পৃথক অস্তিত্ব সম্পন্ন বাংলাদেশকেও ভারতের ভৌগোলিক অখণ্ডতার জন্য বিপজ্জনক মনে করে। শক্তিশালী, সমৃদ্ধ, স্থিতিশীল, শান্তিময় বাংলাদেশের প্রতিবেশী ভারতীয় রাজ্যসমূহকে স্বাধীন হতে উৎসাহিত না করলেও যুগ যুগ ধরে উপেক্ষিত, শোষিত ও বঞ্চিত এসব রাজ্যে দীর্ঘদিন ধরে স্বাধীনতা লড়াই চলছে। বাংলাদেশ সরকারের সামান্যতম সাহায্য ছাড়াই যে কোনো দেশপ্রেমিক বাংলাদেশি গ্রুপ ভারতের বিচ্ছিন্ন প্রবণ অঞ্চলে বিপর্যয় সৃষ্টি করতে পারে। এমন পরিস্থিতি হতে রক্ষা পাবার জন্য ভারত বাংলাদেশে প্রতি বছর শত সহস্র কোটি টাকা ব্যয় করে বিপর্যয় সৃষ্টি করে বাংলাদেশকে নড়বড়ে করে রাখার পন্থা অবলম্বন করেছে, যাতে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে না পারে। এতদসত্ত্বেও ভারত বিরামহীনভাবে অভিযোগ করে আসছে যে পূর্ব এশীয় অঞ্চলের 7টি রাজ্যের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের 195টি শিবির ও ঘাঁটি বাংলাদেশে রয়েছে। যে প্রচারণা ও দাবির অনুকূলে কোনো সত্যিকার তথ্য প্রমাণ ভারত আজ পর্যন্ত হাজির করতে পারেনি। বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কোনো চক্রের, এমনকি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর কোনো শিবির কিংবা তৎপরতা নেই। বাংলাদেশের এমন বারংবার আশ্বাসের পরেও ভারত তার মিথ্যা প্রচারণা বন্ধ করেনি। আসল কথা, ভারত নিজেই জানে বাংলাদেশ সত্যি কথা বলছে, কিন্তু কেবল বাংলাদেশকে চাপে রাখার জন্য এবং বাংলাদেশ বিরোধী হাজারো পদক্ষেপকে যুক্তিসঙ্গত হিসেবে খাড়া করানোর অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য ভারত এমন অভিযোগ তুলছে। তৃতীয় যে উপাদানটি ভারতকে শঙ্কিত করছে তা হল বাংলাদেশের ক্রমবর্ধিষ্ণু জনসংখ্যা, যা ইতিমধ্যেই 16 কোটি ছাড়িয়ে গেছে, যাদের প্রায় 90% মুসলমান। যদি জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা এখনই বন্ধ হয়ে যায়, তা সত্ত্বেও 16 কোটি বাংলাদেশি ভারতের জন্য বিভিন্ন ধরনের সংকট ও সমস্যা সৃষ্টি করতে পারে। এই সংকট সারা ভারতব্যাপী ছড়িয়ে পড়বে যদি ভারত কখনো সিকিমীয় কায়দায় শান্তিপূর্ণভাবে হলেও বাংলাদেশকে ভারতের সাথে একীভূত করতে সক্ষম হয়। ওই অবস্থায় আজকের বাংলাদেশিরা আরও ব্যাপক এলাকা নিয়ে বিশ্ব মানচিত্রে পুনঃ আবির্ভূত হবে, যেসব এলাকা বর্তমানে ভারতের অন্তর্ভুক্ত।
ভারতীয় নেতৃবৃন্দের জানা আছে বাংলাদেশকে সহজে দখল করা যায়, কিন্তু দখলে রাখা যায় না। ঐতিহাসিকভাবে এই অঞ্চলের জনগণ কখনোই দিল্লির কর্তৃত্ব মেনে নেয়নি। তারা দিল্লির কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াই করেছে। ভারতকে আরও স্মরণ রাখতে হবে বাংলাদেশের জনগণ যে পাকিস্তান তৈরি করেছে, তারাই মুসলিম পাকিস্তান থেকে বেরিয়ে এসেছে হিন্দুর গোলাম হবার জন্য নয়। তথাপি ভারতীয় নীতি নির্ধারকরা এই ভ্রান্ত ধারণায় ভুগছে যে কোনো রূপে, এমনকি ভারতীয় দালাল শাসিত বাংলাদেশের পৃথক অস্তিত্ব শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান ও বার্মার সমন্বয়ে স্বপ্নের অখণ্ড ভারত প্রতিষ্ঠার পথে প্রধান অন্তরায়। তাদের বিশ্বাস বাংলাদেশের সর্বক্ষেত্রে চর ও দালাল তৈরি ও ভারতমুখী সরকার কায়েম করে বাংলাদেশকে অর্থনৈতিক ও সামরিকভাবে ভঙ্গুর ও পঙ্গু করে বিপর্যয়ের পর বিপর্যয় সৃষ্টি করলে কালক্রমে বাংলাদেশ দখলে কোনো বেগ পেতে হবে না। সুতরাং অদূর ভবিষ্যতে বাংলাদেশে ভারত সৃষ্ট বিপর্যয়ের অবসান ঘটবে এমন সম্ভাবনা মোটেই নেই। পিলখানায় গণহত্যা ভারতীয় অসংখ্য অপকর্মের একটি। ভারত এ ধরনের অপরাধ সংগঠন অব্যাহত রাখবে, যা অন্যান্য ক্ষেত্রে আরও নির্মম আকারে ঘটানো হবে, যতক্ষণ পর্যন্ত না ভারত হয়তো খণ্ড বিখণ্ড হবে অথবা বাংলাদেশের অস্তিত্ব বিলুপ্ত হবে। বাংলাদেশকে যদি কখনো আমাদের নেতৃত্বের ভ্রান্তি কিংবা ভারত প্রেমের কারণে ভারতের দাসত্ব বরণ করতেই হয়, তবে বাংলাদেশ অঞ্চলে ভারত এমন ব্যাপক ও নির্মম গণহত্যা চালাবে যা মানব ইতিহাসে এর আগে আর কখনোই ঘটেনি। বাংলাদেশকে ভারতের ছায়া রাষ্ট্রে পরিণত করতে ভারতের প্রকাশ্য অপ্রকাশ্য নেতিবাচক ও আগ্রাসী দুষ্কর্ম ও অন্তর্ঘাতমূলক তৎপরতা একদিন ভারতের জন্য চরম পরিণতি ডেকে আনতে পারে। কিন্তু ভারত তেমন সম্ভাবনাকে আমলে নিচ্ছে না। ভারত বুঝতে চাইছে না বাংলাদেশকে দৌড়ালে ভারতকেও দৌড়াতে হবে। বাংলাদেশ ভারতের বিচ্ছিন্ন প্রবণ রাজ্যসমূহের একান্ত প্রতিবেশী। বাংলাদেশকে অহেতুক উত্তক্ত করার কারণে বাংলাদেশে ভারত বিরোধী যে তীব্র ক্ষোভ ও জনমত তৈরি হচ্ছে, ভারতের জন্য একদিন তা কাল হয়ে দাঁড়াবে। ক্ষুদ্র দিয়াশলাই থেকেই বিরাট অগ্নিকাণ্ড ঘটে। এরই সাথে শেষ হলো আমাদের এই বইটির প্রথম অধ্যায়। এখন পূর্ব এই বইটির দ্বিতীয় অধ্যায়, যার নাম আমাদের সীমান্ত। এই অধ্যায়ে দুইটি পরিচ্ছেদ আছে। 1. অস্থির সীমান্ত। 2. অপ্রতিরোধ্য অপরাধ। এখন শুরু করব প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ, অস্থির সীমান্ত। বাংলাদেশের মানচিত্রের প্রতি চোখ বুলালে যে কেউই বলবেন যে বাংলাদেশ ভারত সারা বিশ্বের দেশসমূহের মধ্যে সবচেয়ে আঁকা বাঁকা সীমান্তের অংশীদার। এই কারণে বাংলাদেশ ভারত সীমান্তের নিখুঁত দৈর্ঘ্য নির্ণয় করা সত্যি দুরূহ ব্যাপার। এ কারণে বাংলাদেশ ভারতের সীমান্তের দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের তথ্যের মুখোমুখি হই। বাংলাদেশ ডিফেন্স জার্নালের তথ্যানুযায়ী বাংলাদেশ ভারত সীমান্ত 4156 কিলোমিটার লম্বা। বাংলাদেশ ভূখণ্ড লাগোয়া 5টি ভারতীয় রাজ্যের সীমান্ত যথাক্রমে পশ্চিমবঙ্গ 2262 কিলোমিটার, আসাম 264 কিলোমিটার, মেঘালয় 434 কিলোমিটার, ত্রিপুরা 874 কিলোমিটার ও মিজোরাম 320 কিলোমিটার। একই সাময়িকীর মতে বাংলাদেশ মায়ানমার সীমান্তের দৈর্ঘ্য 320 কিলোমিটার। অন্যদিকে বিডিআর কর্তৃক প্রকাশিত তথ্য মতে ভারত বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য 4227 কিলোমিটার এবং বাংলাদেশে মায়ানমার সীমান্তের 271 কিলোমিটার। বাংলাদেশের একান্ত সীমান্তবর্তী দুই দেশের মধ্যে এতদিন আমরা কেবল ভারতকে নিয়েই উদ্বিগ্ন ছিলাম। প্রায় 3 দিক থেকে ভারত বেষ্টিত এবং ভারতের বহুবিধ আগ্রাসী ও অন্তর্ঘাতমূলক তৎপরতা এমন উদ্বেগের মূল কারণ। উল্লেখ্য, বাংলাদেশ ভারত সীমান্ত ভারত পাকিস্তান কিংবা ভারত চীন সীমান্তের চেয়েও দীর্ঘতর। এই বাস্তবতা অনস্বীকার্য যে এই দীর্ঘ সীমান্ত দেখভাল ও নিয়ন্ত্রণ করা কেবল বাংলাদেশের জন্যই নয়, ভারতের জন্যও দুরূহ। বিশেষত সীমিত সম্পদ, শক্তি, জনবল এবং দুর্বল অবকাঠামোর আওতায় বিডিআরের পক্ষে সমতল ভূমি, নদী ও পাহাড়ি বন জঙ্গল সম্বলিত এ বিশাল সীমান্ত পাহারা দেয়া এবং আগ্রাসী প্রতিবেশীকে প্রতিহত করা নিঃসন্দেহে কষ্টসাধ্য। ভারতীয় বিএসএফ
না বাংলাদেশের সীমান্ত তথা সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করে, না আন্তর্জাতিক আইন ও রীতিনীতির তোয়াক্কা করে। সীমান্ত পাহারার নামে বিএসএফ বারংবার মানবিক বিষয়াদি লঙ্ঘন করে, আন্তর্জাতিক বিধি অমান্য করে এবং নির্মম কূটকৌশল অবলম্বন করে বাংলাদেশকে বিব্রত করে চলছে। ভারতের আগ্রাসী নীতির কারণে বাংলাদেশ ভারত সীমান্তে মূলত সারা বছরই অশান্ত ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এই কথা অনস্বীকার্য যে একান্ত বন্ধু প্রতিম দুই প্রতিবেশী দেশের সীমান্ত যৌক্তিক কারণেও অশান্ত হতে পারে। মাদকদ্রব্য ও মানব পাচারকে কেন্দ্র করে মার্কিন মেক্সিকো সীমান্তে সঙ্গত কারণেই কখনো কখনো সমস্যা সৃষ্টি হয়। উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্ত নিঃসন্দেহে গোলযোগপূর্ণ, কিন্তু বাংলাদেশ ভারত সীমান্তের মতো এত দুর্যোগপূর্ণ ও ভয়ঙ্কর সীমান্ত বিশ্বের অন্য কোথাও নেই। বছরে এমন কোনো দিন যায় না যেদিন ভারতীয় বিএসএফ বাংলাদেশ ভূখণ্ডে অনুপ্রবেশ করে, নিরপরাধ বাংলাদেশিদের হত্যা ও তাদের মালামাল লুণ্ঠন করে, নিষিদ্ধ ভারতীয় সামগ্রী ও নাগরিক বাংলাদেশে ঠেলে দিয়ে সীমান্তে গোলযোগ ও যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি করে না। বিএসএফের তুলনায় বিডিআরের সম্পদ ও শক্তি অতি তুচ্ছ হলেও কেবল অদম্য সাহস ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিডিআর দস্যুসম ভারতীয় বিএসএফের দুষ্কর্ম প্রতিহত করে চলেছে। ভারত ভূ অর্থনৈতিক স্বার্থোদ্ধারের জন্য বিডিআরকে পঙ্গু করে সীমান্ত পরিস্থিতিকে তার অনুকূলে নেয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে চক্রান্ত চালিয়ে আসছে। পিলখানার হত্যাকাণ্ড সে চক্রান্তেরই অংশবিশেষ। বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় বিএসএফ যেসব বেআইনি ও অমানবিক দুষ্কর্ম চালায় তার অতি সামান্যাংশই বাংলাদেশি জনগণ ও বিশ্ববাসী জানে। প্রকৃতাবস্থা সবার অগোচরেই থেকে যায়। বাংলাদেশের অভ্যুদয়ের পর হতেই বাংলাদেশ ক্রমাগতভাবে ভারতের শত্রুতা ও আগ্রাসনের শিকারে পরিণত হয়েছে। ভারতীয় বিএসএফ এবং তাদের প্ররোচনায় ও সহযোগিতায় ভারতীয় দুষ্কৃতকারীরা প্রায় প্রতিদিন নিরপরাধ বাংলাদেশিদের হত্যা, অপহরণ, ধর্ষণ এবং তাদের গবাদি পশুসহ মালামাল ও ফসল লুণ্ঠন করলেও বাংলাদেশ সরকার ও প্রচার মাধ্যম সর্বদাই ভারতকে বন্ধু দেশ হিসেবে সম্বোধন করে এবং বলে বেড়ায় যে বাংলাদেশের সাথে ভারতের নাকি বন্ধুসুলভ সম্পর্ক বিরাজ করছে এবং দিন দিন এই সম্পর্ক আরও জোরদার হবে। এই ধরনের মিথ্যা প্রচারণা সীমান্তবাসী বাংলাদেশি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে নির্মম প্রতারণা ও কৌতুক ছাড়া কিছুই নয়। এবার পড়ব এই বইটির অপ্রতিরোধ্য অপরাধ। বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের দিক হতে এত সব বহুমুখী সমস্যা ঘটানো হয় যা সারা বিশ্বের অন্য কোনো আন্তর্জাতিক সীমান্তে ঘটে না। বিএসএফ উদ্দেশ্যমূলকভাবে এসব দুষ্কর্ম করে থাকে। এতে ভারত সরকারের বাংলাদেশ বিরোধী গভীর চক্রান্ত ও আগ্রাসী তৎপরতার প্রতিফলন ঘটে। বাংলাদেশ ডিফেন্স জার্নাল অনুযায়ী বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের দিক থেকে নিম্নোক্ত প্রধান প্রধান অপরাধগুলো সংঘটিত হয়ে থাকে: 1. চোরাচালান, 2. মানব পাচার, 3. খুন জখম, 4. বিনা উস্কানিতে গোলাগুলি, 5. লুণ্ঠন অকারণে সীমান্তবাসীদের ফসল ও সম্পদের ক্ষতি সাধন, 6. জোরপূর্বক ভারতীয় নাগরিকদের বাংলাদেশ ঠেলে দেয়া, 7. বাংলাদেশ ভূখণ্ডে উন্নয়নমূলক কাজে বাধা দান, 8. অবৈধ অনুপ্রবেশ, 9. কাঁটাতারের বেড়া নির্মাণ, 10. ভূমি ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ সহ বন্যা নিয়ন্ত্রণ কর্মসূচি সংক্রান্ত বিরোধ। চোরাচালান: স্বর্ণ, রৌপ্য, কলকারখানার মৌলিক যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স সামগ্রী, ঔষধ, ডিজেল ও পেট্রোল সহ জ্বালানি সামগ্রী, ভোজ্য তেল সহ বিদেশ থেকে আমদানিকৃত সব ধরনের সামগ্রী বাংলাদেশ হতে ভারতে পাচার হয়ে থাকে। অন্যদিকে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য, নিম্নমানের কাপড়, কৃষি ও শিল্পের জন্য ক্ষতিকারক সামগ্রী, খাদ্যদ্রব্য, মানব কঙ্কাল পাচার হয়। ভারত সাধারণত বাংলাদেশ থেকে এমন সব দ্রব্যাদি চোরাচালানে আগ্রহী যেগুলো বাংলাদেশে তৈরি হয় না, বরং বাংলাদেশ নিজস্ব চাহিদা মেটানোর জন্য বিদেশ থেকে আমদানি করে। অন্যদিকে ভারত বাংলাদেশে অধিক হারে মাদকদ্রব্য বিশেষত ফেনসিডিল পাচারে অধিকতর তৎপর। এছাড়া সন্ত্রাসী কাজে ব্যবহৃত ক্ষুদ্রাকারের অস্ত্র এবং গোলাবারুদ বাংলাদেশে প্রেরণ করে। মাদকদ্রব্য চালান: ফেনসিডিল সর্বাধিক ক্ষতিকারক মাদকদ্রব্য। ভারত যেটা কেবলমাত্র বাংলাদেশে চোরাচালানের মাধ্যমে প্রেরণের জন্য তৈরি করে।
কাশির ঔষধ হিসেবে ভারতে ব্যবহারের জন্য প্রস্তুতকৃত ফেন্সিডিলে 5% কডিন থাকে। অন্যদিকে বাংলাদেশে বিভিন্ন উপায়ে প্রেরণকৃত নিষিদ্ধ এই মাদকদ্রব্যে কডিনের পরিমাণ 20% বেশি। ভারত বাংলাদেশ ভূখণ্ডের একবারে কাছে 60টির বেশি ফেন্সিডিল কারখানা নির্মাণ করেছে। এসব কারখানায় উৎপাদিত সব ফেন্সিডিলই বাংলাদেশে পাঠানো হয়। বাংলাদেশে চোরাচালানকৃত ফেন্সিডিলের অতি সামান্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে। আটককৃত ফেন্সিডিলের সংখ্যার দিকে তাকালেই বোঝা যায় কি ব্যাপকভাবে এ মহামারাত্মক বিষময় মাদকদ্রব্য বাংলাদেশে ঠেলে দেয়া হচ্ছে। ঢাকা থেকে প্রকাশিত বাংলাদেশ ডিফেন্স জার্নালে যা প্রকাশিত হয় সেপ্টেম্বর 2008, আটককৃত বিভিন্ন ধরনের ভারতীয় মাদকদ্রব্যের পরিসংখ্যান আমাদের এই ভিডিওটি পজ করে দেখে নিন। অন্যদিকে বিডিআরের অপারেশন ও প্রশিক্ষণ শাখায় পরিচালক কর্নেল জাহাঙ্গীর কবির তালুকদার জানিয়েছেন, 2009 সনের মার্চ ও মে মাসের মধ্যে বিডিআর জওয়ানরা 60.22 কোটি টাকা মূল্যমানের চোরাচালানকৃত সামগ্রী সীমান্তে আটক করেছে। উপরের পরিসংখ্যান ও তথ্য ভারত হতে বাংলাদেশে চোরাচালানের মাধ্যমে প্রেরিত মোট মাদকদ্রব্য কিংবা অন্যান্য সামগ্রীর অতি নগণ্যতম অংশ। মোট চোরাচালানকৃত দ্রব্যের গড়ে 10% বিডিআর জওয়ানরা আটক করতে পারে বলে মনে করা হয়। ভারত হতে বিভিন্ন ধরনের চোরাচালানকৃত এইসব সামগ্রী বাংলাদেশের সার্বিক অর্থনীতি ও শিল্প অবকাঠামোই কেবল ধ্বংস করছে না, আমাদের যুব সমাজ তথা সমগ্র জাতির জন্য চরম পরিণতি ডেকে আনছে। অন্যদিকে আমদানিকৃত সামগ্রী ভারতে পাচার হয়ে যাবার কারণে বাংলাদেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রকারান্তে ভারতে চলে যাচ্ছে। নিরপরাধ মানুষ হত্যা। ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশ ভারত সীমান্তকে অশান্ত ও বিরোধপূর্ণ রাখে। বাংলাদেশ ভারত সীমান্ত ফিলিস্তিন ইসরায়েল সীমান্তের চেয়েও বেশি অশান্ত ও ঝুঁকিপূর্ণ, যেখানে মানুষকে অনবরত পাখির মতো গুলি করে হত্যা করা হয়। সারা বছরে এমন একটি দিন অতিবাহিত হয় না যেদিন বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী কিংবা ভারতীয় দুষ্কৃতিকারীরা খুন, জখম, অনুপ্রবেশ, চোরাচালান, অপহরণ, ধর্ষণ, লুট, পুশিন ইত্যাদি কোনো না কোনো অপরাধ করে সীমান্তে অস্বাভাবিক ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে না। বাংলাদেশ ভারত সীমান্তে বিভিন্ন ধরনের অপরাধ কর্মের ওপর নজর রাখে অধিকার নামক এমন একটি মানবাধিকার সংস্থার সংগ্রহীত পরিসংখ্যানই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় বিএসএফ এবং ভারতীয় নাগরিকরা সীমান্তে কেমন অসহনীয় তাণ্ডব চালাচ্ছে। 2000 সন হতে 2009 সনের এপ্রিল মাসের মধ্যে সীমান্তে সর্বমোট 823 জন বাংলাদেশি নিহত হয়েছে। এদের মধ্যে 764 জন বিএসএফের গুলিতে এবং বাকি 59 জন ভারতীয় দুষ্কৃতকারীদের হাতে খুন হয়েছে। বিভিন্ন ধরনের অপরাধ কর্মের তথ্য সম্বলিত একটি ছক এই ভিডিওতে দেয়া হলো। ভিডিওটি পজ করে আপনারা দেখে নিন, যা নিঃসন্দেহে ভারতীয় বিএসএফ ও দুষ্কৃতকারীদের নির্মমতার একটি দলিল। এখন আরেকটি ছক দেখুন এই ভিডিওতে যা দেয়া হলো। ভিডিওটি পজ করে আপনারা দেখে নিন, যা প্রমাণ করে বিগত শতাব্দীর শেষ দশকের তুলনায় একবিংশ শতাব্দীর প্রথম দশকে বাংলাদেশ ভারত সীমান্তরক্ষীরা অপরাধ সংঘটনে অধিকতর অমানবিক ও বেপরোয়া ভূমিকায় নেমেছে। 2000 থেকে 2009 সালে সীমান্তে 823 জন বাংলাদেশিকে খুন করা হয়, অথচ এর আগের দশকে এই সংখ্যা ছিল মাত্র 206 জন। পূর্ববর্তী দশকের পরিসংখ্যানটি এই ভিডিওতে অ্যাটাচ করা হলো। আপনারা আবারও ভিডিওটি পজ করে দেখে নিন সেই পরিসংখ্যানটি। আপনারা অবশ্যই পরিসংখ্যানটি দেখেছেন আমি মনে করছি। তাহলে বুঝতে পারলেন বিএসএফ শুধুমাত্র নিরপরাধ বাংলাদেশিদেরকেই অনেক ক্ষেত্রে দেখা মাত্রই গুলি করে না, এমনকি বিডিআর জওয়ানদেরকেও খুন করতে দ্বিধা করে না। 2000 সনে বিএসএফের গুলিতে 35 জন বিডিআর জওয়ান প্রাণ হারান। বিএসএফের নির্মম আচরণ এমন পর্যায়ে পৌঁছেছে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভারত সরকারকে চিঠি দিয়ে বিএসএফের বিভিন্ন ধরনের অপকর্ম হতে বাংলাদেশ ভূখণ্ডের নিকটবর্তী অঞ্চলে বসবাসকারী ভারতীয় নাগরিকদের মান ইজ্জত, জীবন ও সম্পদ রক্ষার উদ্দেশ্যে বাংলাভাষী বিএসএফ সদস্য মোতায়েনের অনুরোধ জানিয়েছেন। কর্নেল জাহাঙ্গীর কবির এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, 1 জুন হতে 18 জুন 2009 এর মধ্যবর্তী সময়ে বিএসএফ সীমান্তে 30 জন বাংলাদেশিকে হত্যা করেছে।
অন্যদিকে মানবাধিকার সংস্থা অধিকার জানিয়েছে, যা তারা প্রকাশ করেছে 1 জানুয়ারি হতে 30 মে 2009। এ পর্যন্ত বিএসএফ 44 জন বাংলাদেশিকে খুন এবং অন্য 9 জনকে অপহরণ করেছে। অস্ত্র চোরাচালান। নানা ধরনের অবৈধ হালকা ও ক্ষুদ্র অজানা সংখ্যক অস্ত্র সীমান্ত পথে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করছে। অন্যান্য দেশের তুলনায় ভারতীয় পিস্তল, রিভলভার, পাইপগান, রাইফেল, এসএমজির মূল্য কম হবার কারণে বাংলাদেশি দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের কাছে এসবের চাহিদা অনেক বেশি। ভারত ইচ্ছে করেই এসব অস্ত্র ও বিভিন্ন ধরনের গোলাবারুদ এবং প্রয়োজনীয় সরঞ্জাম অস্থির অশান্ত পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশে ঠেলে দিচ্ছে। বাংলাদেশ সীমান্ত ঘেঁষে এসব অবৈধ অস্ত্রের অনেকগুলো কারখানা গড়ে তোলা হয়েছে। কাঁটাতারের বেড়া। ভারত সরকার বাংলাদেশ ভারত সীমান্তের 3286.87 কিলোমিটারে কাঁটাতারের বেড়া, পাকা সড়ক, সেতু, সুউচ্চ টাওয়ার, উচ্চ ক্ষমতা সম্পন্ন ফ্লাড লাইট স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে। 2 পর্যায়ে বিভক্ত এই প্রকল্পের কাজ যথাক্রমে 1987 এবং 2000 সনে শুরু হয়। প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় সীমান্ত 1854.35 কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়। দ্বিতীয় পর্যায়ে 2429.5 কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে। ইতিমধ্যে বাংলাদেশ ভারত সীমান্তের 60% অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শেষ হয়েছে। 297 কিলোমিটার অর্থাৎ মোট সীমান্তের 7% কাঁটাতারের এই বেড়া শূন্য রেখা হতে 150 গজের ভেতরে পড়েছে। বাকি বেড়া 150 গজের বাইরে অর্থাৎ বাংলাদেশের ভেতরে পড়েছে। ফলে উভয় দেশের মধ্যে প্রায়ই এতদ সংক্রান্ত গাইডলাইনের ব্যাখ্যা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এজন্য শান্তিপূর্ণভাবে বেড়া নির্মাণ অধিকাংশ ক্ষেত্রেই ব্যাহত হচ্ছে। সীমান্তে এমন 265টি স্থান রয়েছে যেগুলোর প্রকৃত অবস্থান নিয়ে উভয় দেশের মধ্যে বিতর্ক ও বিরোধ রয়েছে। কাঁটাতারের বেড়া ঘেঁষে সামরিক যানবাহন চলাচল করতে পারে এমন প্রশস্ত মজবুত পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। এর ফলে বিএসএফ এমনকি ভারতীয় সেনাবাহিনীর সাধারণ গাড়ি থেকে শুরু করে সাজোয়া যান এসব সড়ক দিয়ে সহজে এবং দ্রুত চলাচলের সুবিধা সৃষ্টি হওয়ায় সীমান্তে বিএসএফ অনেক সুবিধাজনক অবস্থানে রয়েছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে বিএসএফকে জিপিএস, রাতে দর্শনযোগ্য বাইনোকুলার এবং হাতে বহনযোগ্য থার্মাল ইমেজ প্রভৃতি সরবরাহ করায় বিএসএফের কর্মদক্ষতা ও সুবিধা বহুগুণে বেড়ে যায়। বাংলাদেশ সীমান্তে প্রায় 780 কিলোমিটার দীর্ঘ নদী রয়েছে। নৌ সীমান্ত পাহারা দেওয়ার জন্য ভারত বিএসএফের নৌ শাখা গঠন করেছে। স্পিডবোট, ইঞ্জিন চালিত নৌকা, ভাসমান সীমান্ত চৌকি প্রভৃতির মাধ্যমে নৌ শাখাকে সজ্জিত করা হয়েছে। এর ফলে নৌ সীমান্ত রক্ষায় ভারত শক্ত অবস্থান রয়েছে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে বাংলাদেশের কিছুই নেই। অপদখলীয় ভূমি। বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা সৃষ্টিকারী অন্যতম উপাদান হল অপদখলীয় ভূমি, যেগুলো যুগ যুগ ধরে সীমানা নির্ধারণহীন রয়েছে। প্রধানত নিম্নোক্ত 3টি অঞ্চলে সীমান্ত নির্ধারণ প্রক্রিয়া অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। 1. বিলোনিয়া। এই অঞ্চলে 45 একর চর অপদখলীয় অবস্থায় রয়েছে। এই বিরোধপূর্ণ ভূমিতে ভারতীয় হিন্দুদের একটি শ্মশান রয়েছে। এখানকার 2.6 বর্গ কিলোমিটার সীমান্তের মালিকানা এখনও নির্ধারিত হয়নি। 2. লাঠিটিলা ডুমাবাড়ি। 3 বর্গ কিলোমিটার ভূমির সীমানা নির্ধারিত করা হয়নি। 3. দক্ষিণ বেরুবাড়ি অঞ্চলের দইখাতা মৌজার 1 বর্গ কিলোমিটার ভূমির মালিকানা নির্ধারিত করা হয়নি। সর্বমোট অপদখলীয় ভূমির পরিমাণ 6.1 বর্গ কিলোমিটার। পাহারাবিহীন সীমান্ত। বাংলাদেশ ভারত এবং বাংলাদেশ মায়ানমার সীমান্তের বাংলাদেশ অংশে 299 মাইল সম্পূর্ণ পাহারাবিহীন অবস্থায় রয়েছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ ভারত এবং বাংলাদেশ মায়ানমার সীমান্তে বাংলাদেশ রাইফেলসের কোনো চৌকি নেই। ফলে এই দীর্ঘ সীমান্ত সম্পূর্ণরূপে পাহারাবিহীন, বলতে গেলে দখলবিহীন অবস্থায় রয়েছে। পার্বত্যময় দুর্গম এই সীমান্তে ভারতের সাথে 100 মাইল সীমান্তে মূলত বাংলাদেশের কোনো কর্তৃত্বই নেই। গত 38 বছরে কোনো সরকার এই দীর্ঘ সীমান্তে বিডিআরের কোনো চৌকি বা সীমান্ত চৌকি স্থাপনে তৎপর হয়নি। ফলে এই অঞ্চল বিচ্ছিন্নতাবাদী এবং দুষ্কৃতকারী সন্ত্রাসীদের অভয়ারণ্য বিশেষ।
অথচ একই সীমান্তে বিএসএফ এবং মায়ানমারের নাসাকা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সীমান্ত চৌকি রয়েছে। ভারতের দখলকৃত বাংলাদেশি ভূমি, বিভিন্ন পর্যায়ে জোর কূটনৈতিক তৎপরতা চালানো এবং ভারতের বারংবার প্রতিশ্রুতি সত্ত্বেও বিভিন্ন সীমান্তে বাংলাদেশের বিশাল ভূমি দীর্ঘদিন যাবৎ ভারতের অবৈধ দখলে রয়েছে। এই ভিডিওতে আমি একটি ছক দিয়ে দিচ্ছি, আশা করছি আপনারা ভিডিওটি পজ করে সেই ছকটি দেখবেন। নদী তীরবর্তী ভূমি দখলের ঘৃণ্য প্রক্রিয়া। ভারত সীমান্তবর্তী অভিন্ন নদীসমূহে বাংলাদেশ তীরবর্তী ভূমি দখলের জন্য ভারত চরম ঘৃণ্য প্রক্রিয়া অবলম্বন করে চলেছে। নদী শাসনের আবরণে ভারত উদ্দেশ্যমূলকভাবে অভিন্ন নদীসমূহের প্রবাহ ও গতি বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেয়। এই উদ্দেশ্যে ভারত অভিন্ন নদীসমূহের ভারতীয় তীরে গোয়েন স্প্যার নির্মাণ করে। ফলে নদীর স্রোত তথা প্রবাহ তীব্র বেগে বাংলাদেশের ভূখণ্ডের দিকে ধেয়ে এসে নদী তীরবর্তী ভূমি ঘরবাড়ি ভেঙে নদীতে পরিণত হয়, আর ভারতীয় অংশে নতুন চর জেগে ওঠে। এভাবে বাংলাদেশের দিকে ভূমি ভাঙতে ভাঙতে নদীগুলো কেবল সম্পূর্ণরূপে বাংলাদেশ ভূখণ্ডের ভেতরেই চলে আসেনি, বাংলাদেশের বিশাল ভূমি ভারতের দখলে চলে গেছে, যেগুলোকে ভারত এখন তার নিজস্ব ভূখণ্ড বলে দাবি করছে, যদিও সেগুলো বাংলাদেশেরই অংশ ছিল। ওইসব ভূমির ওপর ভারতের অবৈধ দখল চিরস্থায়ী করার উদ্দেশ্যে ভারত ইতিমধ্যেই ওইসব ভূমিতে পাকা রাস্তা, বাংকার ও অন্যান্য স্থাপনা নির্মাণ করেছে। উল্লেখ্য যে উপমহাদেশ বিভক্তির সময় অভিন্ন নদীসমূহের মধ্যস্রোতকে উভয় দেশের আন্তর্জাতিক সীমান্ত হিসেবে চিহ্নিত করা হয়। ভারত তার অবৈধ জোরপূর্বক ঘৃণ্য কৌশলের মাধ্যমে অভিন্ন নদীসমূহ এবং তাদের মধ্যস্রোতকে বাংলাদেশের কয়েক মাইল ভেতরে ঢুকিয়ে দিয়ে ওই কৃত্রিম ও মানব সৃষ্ট মধ্যস্রোতকে উভয় দেশের অভিন্ন সীমানা হিসেবে দাবি করে বাংলাদেশের ভূমি দখল করে নিচ্ছে। প্রিয় বন্ধুরা, এই ছিল পিলখানায় হত্যাকাণ্ড টার্গেট বাংলাদেশ বইয়ের প্রথম পর্ব। এক ভয়াবহ ষড়যন্ত্র, এক রক্তাক্ত ইতিহাস, যা এখনও জাতির স্মৃতিতে অমলিন। কিন্তু এই ঘটনার আসল রহস্য কী? কারা ছিল এর নেপথ্যে? এর পরবর্তী অধ্যায় আরও চাঞ্চল্যকর। জানতে চাইলে বই কথা কয় চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যেন নতুন পর্বের নোটিফিকেশন সবার আগে পান। আমাদের পরবর্তী পর্বে যা থাকছে তা হলো এই বইটির তৃতীয় অধ্যায়, যার নাম আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাপনা। এই অধ্যায়ে আবার 5টি পরিচ্ছেদ আছে। 1 নাম্বার বিডিআর সীমান্ত প্রহরী, 2 শত্রু ভাবাপন্ন বিএসএফ, 3 বিডিআরের বিরচিত ভূমিকা, 4 বাংলাদেশ সশস্ত্র বাহিনী ভারতের চক্ষুশূল, 5 ভারতীয় সেনাবাহিনীতে হিন্দুত্ববাদী জঙ্গিবাদ। আশা করি পরবর্তী পর্বের জন্য আপনারা অপেক্ষা করবেন এবং সেই পর্বটিও আপনাদের ভালো লাগবে, কারণ এর পরের পর্ব থেকে শুরু হবে আমাদের আসল অধ্যায়, যেখানে জানতে পারবেন পিলখানা হত্যাকাণ্ডের আসল রহস্য। আর এই অধ্যায়গুলো আপনারা ভালোভাবে না জানলে, না শুনলে আপনারা বুঝবেন না পিলখানা হত্যাকাণ্ড আসলে কী কারণে ঘটিয়েছিল। যাই হোক, আজকের পর্বটি শোনার পর আপনার মতামত জানাতে ভুলবেন না। এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন কমেন্টে জানান, আলোচনা হোক। ধন্যবাদ। ভালো থাকুন, ইতিহাস জানুন এবং সংযুক্ত থাকুন বই কথা কয়ের সঙ্গে। দেখা হবে পরবর্তী পর্বে।